হ্যালো ভিউয়ার্স, ইতিহাস পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশন তার 7th এসএলএসটি পরীক্ষার নবম, দশম এবং একাদশ দ্বাদশের অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করেছে এবং সেই অ্যান্সার কি অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটি সাবজেক্টেই কিছু না কিছু প্রশ্নের উত্তর কমিশন কিন্তু ভুল নিয়েছে। ফলে আজকে এই ভিডিওতে ইতিহাস বিষয়ের নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নের উত্তর কমিশন কোন উত্তরগুলি ভুল নিয়েছে সেগুলি তথ্য সহকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা যদি ইতিহাসের ছাত্র হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে প্রথমেই একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্রের যে সমস্ত উত্তরগুলি কমিশন ভুল উত্তর নিয়েছে এবং কমিশনের উত্তরগুলো কেন ভুল তার তথ্য প্রমাণ সহকারে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর কোশ্চেন বুকলেট সিরিজ এর 69 নম্বর প্রশ্নে বলা আছে যে মুর্শিদ কুলি খানকে কোন মুঘল সম্রাট বাংলার সুবাদার নিযুক্ত করেছিলেন। এখানে কমিশন উত্তর নিয়েছে ঔরঙ্গজেব, কিন্তু এখানে 100% সঠিক উত্তর হবে ফারুকশিয়ার। কেন ফারুকশিয়ার সঠিক উত্তর হবে তার পেছনে তোমাদের সামনে আমি কিছু তথ্য প্রমাণ হাজির করতে চলেছি। দেখো, মুর্শিদ কুলি খান সম্পর্কে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি কমপ্লিট করেছেন আব্দুল করিম নামে একজন ব্যক্তি। তিনি 1962 খ্রিস্টাব্দে তার যে থিসিস, যার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান অ্যান্ড হিজ টাইমস, সেই গ্রন্থের 104 নম্বর পৃষ্ঠাতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে 1713 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান উড়িষ্যার সুবাদার ছিলেন এবং তার পাশাপাশি বাংলার ডেপুটি সুবাদার ছিলেন। এবং ফারুকশিয়ার যখন সিংহাসন লাভ করলেন তারপর 1715 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানের ব্যাপক উত্থান ঘটে এবং সেই সময়ে তিনি বাংলার সুবাদার বা বাংলা সুবার প্রধানে পরিণত হয়েছিলেন। অর্থাৎ এখান থেকে পরিষ্কার ফারুকশিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ করেছিলেন। এটা গেল 1 নম্বর প্রমাণ। দ্বিতীয় প্রমাণ যে আরেকটি গ্রন্থ নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদের ইতিহাস, নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদের ইতিহাসের 203 নম্বর পৃষ্ঠা বা পেজে তিনি পরিষ্কারভাবে এখানে দেখিয়েছেন যে ফরুকশের সাম্রাজ্য প্রাপ্তির সাহায্য না করার জন্য পূর্বে কুলি খাঁর প্রতি অসন্তুষ্ট হইয়াছিলেন, তথাপি তিনি বরাবরই তাহাকে বিশ্বস্ত ও কার্যদক্ষ কর্মচারী বলিয়া জানিতেন। এক্ষণে তিনি মুর্শিদ কুলির নিকট হইতে নজর ও পঢৌকনাদি পাইয়া তাহার কার্যদক্ষতা স্মরণ করিয়া তাহাকে বাঙ্গালা ও উড়িষ্যার সুবেদারি ও পূর্বের ন্যায় 3 প্রদেশের দেওয়ানি প্রদান করিলেন। তার মানে ফারুকশিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলা ও উড়িষ্যার সুবেদারি প্রদান করেছিলেন। এটা আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদের ইতিহাস 203 নম্বর পেজে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ফারুকশিয়ারই তাকে মুর্শিদাবাদের সুবেদার নিযুক্ত করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই যে সুবেদার, এই সুবেদার কিন্তু নাজিম নামেও অভিহিত হতেন এবং সুবেদার যে নাজিম নামে অভিহিত হতেন তার প্রমাণও আমরা কিন্তু আব্দুল করিমের মুর্শিদ কুলি খান অ্যান্ড হিজ টাইমস গ্রন্থের এই পৃষ্ঠা, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার মুর্শিদাবাদের ইতিহাস নিখিলনাথ রায়ের, সেখানেও আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো কোথায়, 180 নম্বর পেজে। এবং 180 নম্বর পেজের এই জায়গাতে দেখো যে লেখা রয়েছে যে প্রত্যেক সুবায় একজন সুবেদার নিযুক্ত হইয়া শাসন কার্য পরিচালনের ভার গ্রহণ করিতেন। তিনি নাজিম নামে অভিহিত হইতেন, মানে সুবেদার নাজিম নামে অভিহিত হইতেন। এই নাজিমকেই যে সুবেদার বলা হয় এটা এখানে কেন বলছি তারও একটা কারণ রয়েছে। এবার তোমাদের আর একটা প্রমাণ দেখাচ্ছি যে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেটা হচ্ছে পলাশী থেকে পার্টিশন ও তারপর। এই গ্রন্থে দেখো, এই গ্রন্থের 15 নম্বর পেজে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি বাংলার নাজিম নিযুক্ত হন।
কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি বাংলার নাজিম নিযুক্ত হন। তার মানে 1717 খ্রিস্টাব্দ কার সময়কাল? ফারুকশিয়ারের সময়কাল। তার মানে এই যে তিনখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ তোমাদের সামনে উপস্থাপন করলাম, একটা হচ্ছে মুর্শিদ কুলি খান অ্যান্ড হিজ টাইমস, দ্বিতীয় গ্রন্থ হচ্ছে মুর্শিদাবাদের ইতিহাস নিখিলনাথ রায়, তৃতীয় গ্রন্থ হচ্ছে পলাশী থেকে পার্টিশন ও তারপর শেখর বন্দ্যোপাধ্যায়। এই তিনটি গ্রন্থ থেকে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদ কুলি খানকে ফারুকশিয়ারি সুবেদার পদে নিযুক্ত করেছিলেন। তাছাড়া আরও কিছু বাজার চলতি টেক্সট বুক আমরা যেগুলো পড়ে থাকি, সেই সমস্ত গ্রন্থগুলিতেও কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ফারুকশিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলার সুবেদার পদে নিযুক্ত করেছিলেন। যেমন তোমরা মুঘল রাজ থেকে কোম্পানি রাজ অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ির বইয়ের 519 নম্বর পেজে তোমরা দেখতে পাবে যে ফারুকশিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলার সুবেদার পদে নিযুক্ত করেছিলেন 1717 খ্রিস্টাব্দে। আরেকখানি গ্রন্থ তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে তেসলিম চৌধুরীর ভারতের ইতিহাস আধুনিক যুগ 1717 থেকে 1964। এই বইয়ের 127 নম্বর পেজে খুব পরিষ্কারভাবে একদম লাইন তুলে দিয়ে বলা রয়েছে যে 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ার বাংলার সুবেদার পদে নিয়োগ করেন কাকে? মুর্শিদ কুলি খানকে, এবং তাকে আলাউদ্দিন জাফর খান উপাধিতে ভূষিত করেছিলেন। ফলে এই সমস্ত টেক্সট বুকগুলো থেকে পরিষ্কার যে মুর্শিদ কুলি খানকে বাংলার সুবেদার পদে নিয়োগ করেছিলেন ফারুকশিয়ার। এবং এই যে তথ্য প্রমাণগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো প্রত্যেকটির পিডিএফ একসঙ্গে করে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা নিয়ে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন যেটা কমিশন ভুল উত্তর নিয়েছে এবং 100% ভুল নিয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন একাদশ দ্বাদশ শ্রেণীর কোশ্চেন বুকলেট সিরিজ এর 73 নাম্বার প্রশ্ন হচ্ছে, স্যার সৈয়দ আহমদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এখানে কমিশন উত্তর নিয়েছে 1865 খ্রিস্টাব্দে। এটা একদমই ভুল উত্তর, কারণ এর সঠিক উত্তর হবে 1864 খ্রিস্টাব্দে। এবং এই 1864 কেন সঠিক উত্তর তারও তথ্য প্রমাণ তোমাদের সামনে হাজির করছি। তোমরা এর প্রথম প্রমাণ যে গ্রন্থে পাবে সেটা হচ্ছে যে খুবই স্বনামধন্য লেখক শেখর বন্দ্যোপাধ্যায়ের পলাশী থেকে পার্টিশন ও তারপর, এই গ্রন্থের তোমরা চলে যাবে 180 নম্বর পেজে, এবং 180 নম্বর পেজে খুব পরিষ্কারভাবে দেখো এইখানে লেখা রয়েছে যে 1864 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান কর্তৃক প্রতিষ্ঠিত আলিগড় বৈজ্ঞানিক সংস্থা বা আলিগড় সায়েন্টিফিক সোসাইটি। মানে এখান থেকে পরিষ্কার যে 1864 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রশ্নের চ্যালেঞ্জ করলে অবশ্যই নম্বর বাড়বে। এই প্রশ্নের উত্তর যে কমিশন ভুল দিয়েছে, 1864 যে সঠিক উত্তর হবে তার আরও কিছু তথ্য প্রমাণ তোমাদের সামনে হাজির করতে চলেছি। দেখো, আধুনিক ভারতবর্ষের ইতিহাস 1707 থেকে 1964 পর্যন্ত লেখক হচ্ছে সিদ্ধার্থ গুহ রায় এবং সুরঞ্জন চট্টোপাধ্যায়। এই বইটির 527 নম্বর পেজে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 1864 সালে গাজীপুরে একটি বিজ্ঞান সমাজ তৈরি হয়। বিজ্ঞান সমাজ মানে সায়েন্টিফিক সোসাইটি। সেটা কত সালে? 1864। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। তাছাড়া আরেকটি বই তোমাদের দেখাচ্ছি যেটার নাম হচ্ছে ভারতের ইতিহাস আধুনিক যুগ 1707 থেকে 1964 তেসলিম চৌধুরীর এই বইয়ে এখানেও 557 নম্বর পেজে রয়েছে 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। ইংরেজি ভাষায় রচিত গ্রন্থগুলি উর্দুতে অনুবাদ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যে তিনি সায়েন্টিফিক সোসাইটি নামে একটি সংস্থা স্থাপন করেছিলেন। ফলে প্রত্যেকটি গ্রন্থেই কিন্তু 1864 উত্তর নিয়েছে। সবথেকে নির্ভরযোগ্য যেটা আমাদের তথ্য প্রমাণ সেটা হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায়ের পলাশী থেকে পার্টিশন ও তারপর, এই গ্রন্থেও কিন্তু
1864 উত্তর নিয়েছে, ফলে সঠিক উত্তর কিন্তু 1864 হবে। তাছাড়া তোমরা যদি আলিগড় সায়েন্টিফিক সোসাইটি গুগলে সার্চ করো তাহলে তোমরা দেখবে যে তার যে ওয়েবসাইট সেখানেও কিন্তু 1864 সাল লেখা রয়েছে। ফলে কমিশন যে 1865 উত্তর নিয়েছে সেটা যে ভুল এবং 1864 যে সঠিক উত্তর হবে তার তথ্য প্রমাণ কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবং মূলত 11-12 থেকে এই দুটি প্রশ্নের উত্তরই ভুল বলে মনে হয়েছে, বা এই প্রশ্ন দুটি চ্যালেঞ্জ করলে 100% তোমাদের নম্বর বাড়বে। তাছাড়া আর কোনো প্রশ্নের উত্তর ভুল বলে আমার মনে হয়নি। একটা প্রশ্ন নিয়ে অনেকের সন্দেহ থাকতে পারে, সেটা হচ্ছে যে 88 নাম্বার বা 88 নাম্বার প্রশ্ন। এখানে প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়? অনেকেই রেলপথ উত্তর করেছো, কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু বাষ্প ইঞ্জিনই হবে। এই প্রশ্নটি খুবই একটা সহজ প্রশ্ন ছিল, কারণ এটা স্বাভাবিক জ্ঞানেই তোমাদের উত্তর পারা উচিত ছিল যে রেলপথ কোনোভাবেই উত্তর হবে না। কারণ কি, আগের রেলপথ তৈরি হয়েছে না আগে রেল ইঞ্জিন তৈরি হয়েছে? আগে তো রেল ইঞ্জিন তৈরি হয়েছে। রেল ইঞ্জিন যদি আবিষ্কার না হতো তাহলে তো রেলপথই তৈরি হতো না, বা রেলগাড়ি যদি আবিষ্কার না হতো তাহলে রেলপথ তৈরি হওয়ার কথাই ছিল না। ফলে প্রথম অবস্থায় যে রেল ইঞ্জিন সেটা কিন্তু ছিল বাষ্পচালিত রেল ইঞ্জিন, এবং এই বাষ্প ইঞ্জিনই কিন্তু শিল্প বিপ্লবের সূচনা করেছিল। তার কারণ হচ্ছে যে তোমরা যদি লক্ষ্য করো যে সেই সময় শিল্প বিপ্লবের প্রত্যেকটা ক্ষেত্রে কলকারখানায় সমস্ত কিছু যন্ত্রচালিত, কলকারখানার যন্ত্র সমস্ত কিছুই চলতো বাষ্প ইঞ্জিনের দ্বারা। ফলে বাষ্প ইঞ্জিন না হলে কিন্তু কোনোভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিল্প বিপ্লবের সূচনা হতো না। ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে বাষ্প ইঞ্জিন। এটা কমিশন সঠিক উত্তরই নিয়েছে। এবার আসি নবম দশমের প্রশ্নপত্রের ক্ষেত্রে, এবং নবম দশমের যে প্রশ্নটি একেবারেই কমিশন ভুল উত্তর নিয়েছে সেটা হচ্ছে যে এই সিরিজের 24 নম্বর প্রশ্ন। এবং এই সিরিজের 24 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে মোহাম্মদ শাহ। এবং এই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে তোমরা তথ্য প্রমাণ যে কোনো বই থেকে তোমরা নিজেরাই জোগাড় করতে পারবে। ফলে এটা নিয়ে আমি আর বেশি বলছি না। আর একটি যে প্রশ্ন সেটা নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে, সেটা হচ্ছে এই সিরিজের 55 নম্বর বা 55 নম্বর প্রশ্ন। সেক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে যে নিম্নলিখিত কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি? এক্ষেত্রে কমিশন উত্তর নিয়েছে জালালউদ্দিনের সমাধি। অনেকে তোমরা চাইছো যে জামাতখানা মসজিদ কেন হবে না। এখানে কমিশন যে উত্তর নিয়েছে সেটা নিয়ে কিন্তু আমার ডাউট রয়েছে ঠিকই, কিন্তু কমিশনের উত্তরটিও কিন্তু একদম ভুল উত্তর বলে আমি ছুঁড়ে ফেলতে পারছি না। তার কারণ হচ্ছে যে জামাতখানা মসজিদ আলাউদ্দিন খলজি নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিলেন কিন্তু তার পুত্র খিজির খাঁ। ফলে এর যে সঠিক উত্তর সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাছাড়া জালালউদ্দিনের সমাধিও কিন্তু আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। ফলে এক্ষেত্রে তোমরা যারা চ্যালেঞ্জ করবো ভাবছো এই প্রশ্নটি, তারা অবশ্যই করতে পারো। তার কারণ হচ্ছে জামাতখানা মসজিদ নির্মাণ কাজ কিন্তু শুরু করেছিলেন আলাউদ্দিন খলজি, যদিও এর কাজ সম্পূর্ণ করেছিলেন খিজির খাঁ। যেহেতু আলাউদ্দিন খলজি নির্মাণ কাজ শুরু করেছিলেন, ফলে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তরটিও কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে। এবং আলাউদ্দিন খলজি যে জামাতখানা মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন তার প্রমাণ তোমরা কোথায় পাবে? তার প্রমাণ পাবে অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ির মধ্যকালীন ভারত, এই বইয়ের 471 নম্বর পেজে। সেখানে লেখা রয়েছে জামাতখানা মসজিদটিও আলাউদ্দিনের আমলে নির্মিত হয়। এই মসজিদের নির্মাণ কাজ আলাউদ্দিনের পুত্র খিজির খাঁর সময়ে সম্পূর্ণ হয়। ফলে এটা কিন্তু একটা ডাউটফুল প্রশ্ন রয়েছে, যেটা চ্যালেঞ্জ করলে তোমাদের উত্তর বাড়তে পারে। জামাতখানা মসজিদ যে আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন তার সপক্ষে আরেকটি প্রমাণ তোমাদের দিতে পারি, সেটা হচ্ছে যে ভারতের ইতিহাস আদি মধ্যযুগ থেকে মধ্যযুগে উত্তরণ 600 থেকে 1556, তেসলিম চৌধুরীর এই বইটি। এই বইয়ের 744 নম্বর পেজে
রয়েছে যে আলাউদ্দিন বহু সৌধ নির্মাণ করেছিলেন, তার মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার দরগার সন্নিকটে জামাতখানা মসজিদ খলজি যুগের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। ফলে এই বইয়ে কিন্তু বলা রয়েছে যে আলাউদ্দিন খলজি জামাতখানা মসজিদ নির্মাণ করেছিলেন। ফলে তোমরা এটিও কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। ফলে নবম দশম এবং একাদশ দ্বাদশে আমরা 4টি এমন প্রশ্ন দেখলাম যে ক্ষেত্রে 3টি প্রশ্নে অবশ্যই চ্যালেঞ্জ করা যাবে এবং তার নাম্বার বাড়বেই, এবং একটি প্রশ্ন যেটা জামাতখানা বা জালালউদ্দিনের সমাধি নিয়ে ডাউট রয়েছে সেটা এই প্রশ্নের নম্বরও কিন্তু বাড়তে পারে বলে আমি মনে করছি। ফলে তোমরা যারা চাইছো যে উত্তর চ্যালেঞ্জ করবে তারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর চ্যালেঞ্জ করতে পারো। এবং এই যে তথ্য প্রমাণগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম এগুলি আমি PDF আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এই PDFগুলো নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি। ফলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা তোমরা ইতিহাসের স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।